This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। বেহালা পশ্চিমের অধিবাসী হার্দিক অভিনন্দন জানাই। ছোটবেলা থেকেই শুনে আসছি জানেন তো, ওই একবার কেউ যদি সাইকেল চালানো শেখে বা একবার যদি সাঁতার কাটাটা শিখে ফেলে, বাকি জীবনে কিছুতেই ভুলবে না। অনেক দিনের অনভ্যাস, কোনো ব্যাপার না, ভুল হবে না, অসুবিধা হবে না, ঠিক বেঁচে থাকবে। আমার ধারণা পার্থ চট্টোপাধ্যায় তিনি আইদার পাক্কা সাইক্লিস্ট অথবা পাকা সাঁতার। 2.5 বছর হয়ে গেল দেখুন এই শিক্ষা দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন তিনি, কিন্তু আজও জনসংযোগের যা থিওরি বা জনসংযোগের যে স্টাইল কিছু ভোলেননি। মানে অনভ্যাসেও মরচে পড়েনি ওই নেতাসুলভ মানসিকতায়। ওয়ান্স আ লিডার অলওয়েজ আ লিডার বলে না, একদম মানে প্রতি মুহূর্তে দেখে দেখে সেটা শেখা যায়, বোঝা যায়। তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল না ভাবুন। যোগ্য ছেলে মেয়েদের চাকরি চুরির মতো গুরুতর অভিযোগ ছিল। তার বান্ধবীর বাড়ির থেকে ওই আমরা টাকার পাহাড় দেখেছি, কাঁড়ি টাকা সব উদ্ধার হয়েছে। মানে দিন রাত এক করে যন্ত্র দিয়ে গুনতে গুনতে হাঁপিয়ে গেছেন ওই ইডির লোকজন। এই পরিমাণ টাকা, চাকরি চুরির অপবাদ আর ওই টাকার পাহাড়, এটা যদি দুটোর ভার ভাবতে পারছেন একসঙ্গে যদি কাঁধে চাপে, যে কোনো মানুষের কাঁধ তো একদম ঝুলে পড়ার কথা মশাই। কিন্তু দেখুন পার্থ চট্টোপাধ্যায়কে কাঁধ টান করে রেখে সবাইকে ইংরেজি বছরের শুভেচ্ছাটা ঠিক জানালেন, একদম মানে স্পেসিফিক্যালি যেরকমভাবে জানাতে হয়, একদম গদ বাঁধা নেতা। ওই বললাম ওয়ান্স আ লিডার অলওয়েজ আ লিডার, একদম নেতা সুলভ ভঙ্গি। স্পেশালি কি মেনশন করলেন? বেহালা পশ্চিমের অধিবাসী বৃন্দের কথা। মানে সোজা কথায় যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন তাদের কথা তিনি আলাদা করে বললেন। বলারই তো কথা, কৃতজ্ঞতা আছে না? কি বললেন শুনলেন? এই দুঃসময়েও বেহালা পশ্চিমের মানুষ তার পাশে থেকেছেন। আচ্ছা তিনি কী করে জানলেন বলুন তো? মানে দেখুন গ্রেফতারির পর আমরা কি দেখেছি? আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো উড়ে আসছে, দেখেছি তাকে নিয়ে যখন যাওয়া হচ্ছে সে স্বাস্থ্য পরীক্ষা করাতে বা আদালতের পথে চোর রব এটা উঠতে দেখেছি। আর একটা জিনিস দেখেছি, তার দলের নেতাদের বিষোদ্গার করতে দেখেছি, তাকে নিয়ে বিরক্ত হতে দেখেছি। আর দেখেছি দলকে তাকে ভুলে যেতে। দল যে তার পাশে নেই সেটা বুঝেছি ওই পত্র পাঠ, তার দলীয় পদ আর মন্ত্রিত্ব দুটোই ঘচাং ফু হয়ে যেতে। এবার তারপরেও তিনি কি বললেন? বেহালা পশ্চিমের মানুষ তার পাশে আছেন। এত নিশ্চিত কি করে হলেন? দেখুন বেহালা পশ্চিমের মানুষ তার পাশে আদৌ আছেন কি না সেটা অবশ্য প্রমাণ হবে 2026 সালে। তার আগে প্রমাণ করার তো খুব একটা রাস্তা নেই। তাও কি, এক, যদি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ততদিনেও কোনো অভিযোগ প্রমাণ করতে না পারে কেন্দ্রীয় এজেন্সি, আর 2, যদি তার দল তৃণমূল কংগ্রেস থেকে ফের বিধানসভার ভোটে প্রার্থী করে, তবেই। না হলে বেহালার মানুষজনের মানে বেহালা পশ্চিমের মানুষজনের বাড়তি কিছু করার দরকার পড়বে না। কিন্তু আজ দেখুন পার্থ চট্টোপাধ্যায়কে দেখে, তার কথা শুনে মনে হচ্ছে যে তিনি কোনো রকম এই সমস্ত নিয়ে দ্বিধায় রয়েছেন। দেখে মনে হচ্ছে না যে তিনি মনে মনে প্রস্তুতিটা নিতে শুরু করে দিয়েছেন। মানে এমনিতে ধরেই নিয়েছেন হয়তো যে 1 ফেব্রুয়ারির পর তিনি জামিনে ছাড়া পাচ্ছেনই, কারণ আদালত সেরকমই বলে দিয়েছে। বা তাহলে ছাড়া পেয়ে ফেরবার সময় তো একটা লোকজনকে একটা কিছু বার্তা দিতে হয়। আর কি মনে হচ্ছে জানেন তো, ওই বেহালা পশ্চিমের মানুষকে ফেরার পর পার্থ চট্টোপাধ্যায় কী বলবেন তার একটা রিহার্সাল মোটামুটি দিতে শুরু করে দিয়েছেন তিনি, জেলের মধ্যেই হয়তো। তারই একটা ডেমো আজকে দেখা গেল। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কি জানেন যে এই 2 বছরে তার জীবনেও যেমন
বহু পরিবর্তন এসছে। তার কাছের লোক যেরকম বলেছেন চেনেনই না, তেমনি এই রাজ্যেও এমন কিছু বদল এসছে যে বদলগুলো রাজ্য রাজনীতিতে ধীর অথচ সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। এমন কিছু বদল এসছে যেগুলো রাজ্য রাজনীতি বা আমাদের নিজেদের রাজ্যটাকেই অনেকের কাছে অচেনা করে দিয়েছে। কথায় বলে না, চলচ্চিত্র মানে সিনেমা নাকি এই সমাজের দর্পণ। কথাটা কতটা খাঁটি আজকে নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন। আলাদা করে আপনাদের আর বুঝিয়ে বলার খুব বেশি দরকার হবে বলে তো মনে হচ্ছে না। দেখলেন তো, রাতের অন্ধকারে সীমান্ত এলাকার কোনো এক ঘাস বনে এরকমভাবে বান্ডিল বান্ডিল জাল নোট আর ভুয়ো আধার কার্ড হাত বদল হয়ে যাচ্ছে। মোটা টাকার বিনিময়ে গোছা গোছা আধার কার্ড যাদের হাতে পৌঁছে যাচ্ছে, রাতের আধার কাটলেই তারা নিজেদের ওই ভারতের নাগরিক বলে দাবি করতে শুরু করতে পারে। পুরোটা পাকাপোক্ত। এই প্লটটা দেখুন, যে চিত্রনাট্যকারের মাথায় এসছে তিনি যে অত্যন্ত সমাজ সচেতন মানুষ এবং চারপাশটা সম্পর্কে চোখ কান খোলা রেখে চলেন, সেটা নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। আপনাদেরও নেই এখন, আপনারাও পরিষ্কার বুঝে গেছেন। কারণ এই সিনটা এতটাই বাস্তবের কাছাকাছি যে দেখে মনে হচ্ছে কোনো রিল নয়, রিয়েল দেখছি। আর যদি সেটা একটু নিজেরাও চোখ কান খোলা রাখি, ডাইনা বায়া তাকাই, তাহলে তো হাতে গরম প্রমাণ সব রেডি আছে। এ দেখুন না, মালদার তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন, তার বিরুদ্ধে কি অভিযোগ জানেন? তিনি নাকি আদৌ ভারতীয় নাগরিকই নন। তার আসল নাম নাকি নাসিয়া। তিনি নাকি অনুপ্রবেশকারী। কয়েক বছর আগে নাকি ভারতে এসছেন আর তারপর নাম ধাম বদলে ফেলেছেন। এমনকি একজনকে বাবা সাজিয়ে এক এক করে সব যাবতীয় পরিচয়পত্র, সব নথিপত্র সব তৈরি করে ফেলেছেন। ভাবুন তো, অন্য দেশের নাগরিক, নাম পরিচয় ভাঁড়িয়ে এদেশের গণতান্ত্রিক সিস্টেমে দিব্যি ফিট হয়ে গেছেন। এরকম অভিযোগ তো পূর্ব ভারত কেন, পশ্চিম ভারতেও বিরল। কাশ্মীর ভেবে দেখুন, সেখানে সীমান্ত পার করে রেগুলারই ওই পাকিস্তানি লোকজন অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু কোনো পাকিস্তানি এদেশে এসে ভারতীয় সেজে সংসদীয় গণতন্ত্রের অংশ হচ্ছেন, এমন উদাহরণ মনে করতে পারছেন কি? তাহলে লাভলি ওরফে নাসিয়া যখন আমাদের সামনে একটা বিরল উদাহরণ সেট করেই ফেলেছেন বলে অভিযোগ উঠেছে, তখন কি আর চুপ করা যায় বলুন তো? কিছু কথা তো বলতেই হয়। আপনারা জানেন, এই কথাগুলো এই মুহূর্তে অন্তত না বললেই নয়। সিএম অ্যাসেম্বলিতে বলছে ললিপপ না কি খাবো না কি করব না, তার কথায় কোনো প্রতিক্রিয়া হবে না। মানুষ জানে যত এক্সট্রিমিস্ট ফোর্স, প্রায় 1 কোটির কাছাকাছি রোহিঙ্গা মুসলমানকে তিনি ঢুকিয়েছেন। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। দেখুন, এই ডেটা জিনিসটা না, সংখ্যাতত্ত্ব বড় জটিল আর মাঝে মধ্যে ভাবায়ও বটে। এই স্বাধীনতার পর থেকে 1960 সাল পর্যন্ত ভারতে কত মানুষ এসছে জানেন? 41,17,000। তাদের মধ্যে 31 লক্ষ মানুষকে এ রাজ্যেই নাকি পুনর্বাসন দেওয়া হয়, আর বাকি 10 লক্ষ মানুষকে অন্যান্য রাজ্যে পাঠানো হয়। এরপর 1970 সাল পর্যন্ত, মানে 60 থেকে 70 পর্যন্ত পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের সংখ্যা কত ছিল জানেন? ওই 52 লক্ষের কাছাকাছি, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন হিন্দু। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় 1 কোটি উদ্বাস্তু ভারতে চলে আসতে বাধ্য হন। এই সব তথ্য আপনার মনকে যতই ভারাক্রান্ত করুক, কিন্তু এগুলো সবকটাই সরকারিভাবে স্বীকৃত, একদম সরকারি দস্তাবেজে আছে, বিভিন্ন সময় সংসদের আলোচনায় উঠেছে এবং লিপিবদ্ধও হয়েছে। এই যে শুভেন্দু অধিকারী যে 1 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারীর কথা বলছেন না, সেই জনসংখ্যার হিসেবটা অবশ্য এখনও কোনো রেকর্ড বুকে ওঠেনি। কিন্তু ভাবুন, নেতারা আর কবে কোন রেকর্ডের ধার ধরেছেন?
2021 আর 2024 ভোটে বিজেপির নেতারা তো লাগাতার এই অনুপ্রবেশ নিয়ে প্রচার করেছেন। বিজেপির প্রচার তারা যা যা বলেছে, যা যা অভিযোগ তুলেছে, সব কিছু নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটাই তো বলতেন তৃণমূল নেতারা। আর এইটা বলে যাবতীয় কিছু সব ঝুট হয়, সব মিথ্যে, এই বলে দিব্যি পাশ কাটিয়ে বেরিয়ে গেছেন। আর তারপর এটা বলতে বলতে ওই গোয়েবেলস থিওরি, যত বলেছেন তত তাদের বিশ্বাস বেড়েছে, যা বলছি আমরা সেটাই ঠিক, বাকি যে বলছেন, যা যা অভিযোগ উঠছে সব মিথ্যে। আর এটা যত ভাবছেন, যত বিশ্বাস করেছেন, তত তাদের কনফিডেন্স বেড়েছে। আরও একটা কারণে কনফিডেন্স বেড়েছে জানেন তো, কারণ দেখুন এই বিজেপি নেতাদের হাজার প্রচারেও ভোটের ফলাফল তো এতটুকু এদিক ওদিক হয়নি। 21 বিধানসভা ভোট আর 24 লোকসভা ভোট, তৃণমূলকে তো কোনোভাবে মানে এতটুকু ধাক্কাও দিতে পারেনি বিজেপি। সুতরাং তৃণমূল নেতারা বলতেই পারেন যে ওগুলো সব মিথ্যে, আর বিজেপি নেতারা তারাও সব বলতে পারেন যে এরকম ভোটে প্রমাণ পাওয়া যায়নি, তা বলে কি সব অনুপ্রবেশের অভিযোগগুলো মিথ্যে হয়ে গেল নাকি? ভোটে প্রভাব ফেলেনি সেই জন্যই শিক্ষা দুর্নীতি সব মিথ্যে, পুরো নিয়োগ দুর্নীতি মিথ্যে, রেশন দুর্নীতি মিথ্যে। আর তারপর আরেকটু এগিয়ে বলতেই পারেন সন্দেশখালীর মহিলাদের যাবতীয় অভিযোগ বা তিলোত্তমার ধর্ষণ বা খুনের ঘটনা, এটাও কি মিথ্যে নাকি? দেখুন এটা ঠিক, লোকসভা ভোটের আগে আমাদের এখানে এসছিলেন তৃণমূলের যে নেতারা, তারা কিন্তু তখন স্বীকার করেছিলেন ভোটে প্রভাব ফেলতে না পারলেও সন্দেশখালীর সব অভিযোগ মিথ্যে বলা যাবে না। এবার বিজেপি নেতারা যদি বলেই থাকেন যে ভোটে ছাপ ফেলেনি বলে অনুপ্রবেশ কি মিথ্যে হয়ে গেল নাকি, তাহলে তাদের দোষ দেওয়া যাবে না। আর তাদেরও তো একজন আছেন যিনি সাহায্য করতে পারেন, তৃণমূলেরই লোক, রেহানা সুলতানা। ভাবছেন তো আবার রেহানা করতে গেল, তিনি কি? আরে রেহানা মালদার তৃণমূল নেত্রী, পঞ্চায়েত ভোটে লাভলি খাতুনের বিরুদ্ধে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। এবার কারণ আবার ভাবছেন তো কী করে এরকম হয়ে গেল, মানে লাভলি খাতুন তিনি তো এদিকে তৃণমূলের লোক, তাহলে তৃণমূলের লোকের বিরুদ্ধেই কেন দাঁড়াবেন? আরে এটা তো এতদিনে আপনাদের বুঝে ফেলা উচিত, এই সমস্ত জলবাদ ঘটনা হয়ে গেছে, আজ এখানে কাল সেখানে। ওই কেউ এখন তৃণমূলে আছেন বলে চিরকাল তিনি তৃণমূলেরই লোক, এরকম হওয়ার দরকার আছে নাকি? কংগ্রেসের ছিলেন তখন লাভলি, কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে ওই তিনি ওইখানে জিতে যান, রেহানা হেরে যান, তৃণমূলের রেহানা হেরে যান কংগ্রেসের লাভলির কাছে, পরিষ্কার হলো। আর তারপরেই পরাজিত তৃণমূল প্রার্থী রেহানা, তিনি দেখেন তার আমও গেল ছালাও গেল, কারণ এক তো তিনি হারলেন লাভলির কাছে, কংগ্রেস প্রার্থীর কাছে, তারপর সেই কংগ্রেস প্রার্থী লাভলি দিব্যি এপাশে চলে এসে তৃণমূলের হয়ে গেলেন। তাহলে তার তো সব কিছুই গেল, হারতে হলো যার কাছে, দলের নেত্রীও তিনি হয়ে গেলেন। ফলে পরাজিত তৃণমূল প্রার্থী রেহানা সুলতানা তিনি চলে যান কলকাতা হাইকোর্টে। সেখানেই তিনি প্রথম অভিযোগ করেন এটা যে লাভলি, ওটা লাভলি নন, উনি নাসিয়া, তার আদি বাড়ি মালদায় নয় বাংলাদেশে। রেহানাই প্রথম সামনে আনেন যে 2015 সালে যার ভোটার কার্ড ইস্যু হয়েছে সেই লাভলির বার্থ সার্টিফিকেটটা তৈরি হয়েছে 2018 সালে। মানে বুঝতে পারছেন, সেই রাম জন্মানোর আগেই এই রামায়ণ লেখার মতো কাহিনী। রেহানা সুলতানা, যিনি ওনার কাছ থেকে ইলেকশনে পরাজিত হয়েছিলেন, তিনি তার এগেনস্টে একটা কমপ্লেন করেন, হাইকোর্ট অর্ডার করে, এবং সেই অর্ডার এসডিওর কাছে এসছে। এসডিওকে সেখানে বলা হয়েছে হিয়ারিং করে এটা নিষ্পত্তি করা, মানে তাকে বাংলাদেশি হিসাবে, তিনি যে সত্যি বাংলাদেশি তার প্রমাণও আছে, ডকুমেন্টস আছে বিভিন্ন, তার সার্টিফিকেটটা জাল ওবিসি, তারও ডকুমেন্টস আছে, সেগুলোকে দেখে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। মানে তিনি নামও পরিবর্তন করেছেন নাকি? সবটাই তিনি সবটাই পরিবর্তন করেছেন, তিনি নিজের আইডেন্টিটিটাকেই পরিবর্তন করেছেন। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। শুনলেন তো অভিযোগকারিনীর আইনজীবীর বক্তব্য, সব একের পর এক, মানে যত রকম সার্টিফিকেট হয় সব নাকি আছে, সব নাকি বানানো হয়ে গেছে।
এই অভিযোগই করলেন তিনি। আর এটা আমরা দেখেছি, জানেন তো, এটা একটা অদ্ভুত বিষয়। যারা এই অনুপ্রবেশকারী, এদের বিরুদ্ধে যা অভিযোগ বা যেটুকুনি যারাই ধরা ঠরা পড়েন, দেখা যায় যে তাদের কাছে এত রকম পরিচয়পত্র, এত রকম তাদের কাছে সার্টিফিকেট রয়েছে না, যারা আপনারা মানে জন্মান্তর ধরে ভারতের বাসিন্দা, তাদের কাছেও অত কিছু নেই। আপনারা প্রয়োজনীয় অনুভব করেননি, কিন্তু ওরা প্রয়োজন অনুভব করেছেন। আসলে ভেতরে ওই গিল্টি কনসাসনেস থাকে, একটা অনিশ্চয়তা থাকে, তাই জন্য যত বেশি করে পারা যায় নিজেদের, তারা যে এখানকার নাগরিক এই ব্যাপারটা তারা শক্তপোক্তভাবে প্রমাণ করতে চান। আমি শুনছিলাম এক পুলিশ কর্তা বলছিলেন, জানেন তো, তার সাথে গল্প করছিলাম, তখন বলছিলেন, বলে জানেন যে এই যারা অনুপ্রবেশকারী, তারা যদি ধরুন এখানে আসার পর ছেলেপুলেকে কোথাও কোনো স্কুলে ভর্তি করলো, সবার আগে গিয়ে স্কুলকে বলবে, সে গ্রামাঞ্চলের স্কুল, সেখানে গিয়ে স্কুলে গিয়ে হাজির হয়ে বলবে এই ছেলের জন্য একটা আইডেন্টিটি কার্ড লাগবে। ভাবুন, ওই গ্রামের স্কুল, তার আইডেন্টি কার্ড কোথায় পাবে তারা? কিন্তু এর অর্থে সব নাছোড়বান্দা হয়ে থাকে যে অ্যাটলিস্ট কোথাও লিখে দিন যে এই স্কুলে পড়ে। মানে যত রকম, ওই বললাম, যত রকম পরিচয়পত্র পাওয়া যায় সব জোগাড় যন্ত্র করে গুছিয়ে রেখে দাও। এই যে শুনলেন আইনজীবী বলছেন, এসডিওর প্রাথমিক অনুসন্ধানের পর হ্যাঁ প্রচুর ওরকম অসঙ্গতি ধরা পড়েছে, আর হাইকোর্ট তার ফলে আরও বিস্তারিত তথ্য চেয়েছে, 6 মাস সময় দিয়েছে। মানে এত রকম বিষয় ছিল, সেগুলো খুঁজে দেখার জন্য 6 মাস সময়। আর সেই সময়টাও পার হতে খুব বেশি বাকি নেই, জানেন তো। আদালত যা চাইছে সেটা দিতে কেন দেরি হচ্ছে, মানে এখনও কেন দেওয়া যাচ্ছে না? যদি ভাবেন যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তো আফটার অল, তার বিরুদ্ধে তদন্ত করতে জেলা প্রশাসন নিশ্চয়ই একটু চাপে পড়ে যাচ্ছে, ইতস্তত করছে, তাহলে ভুল করবেন। কারণ রেহানা সুলতানা হাইকোর্টে যাওয়ার আগে গিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর 1-এর বিডিওর কাছে। বিডিও তদন্ত করে যে রিপোর্ট জমা দিয়েছিলেন, সেই রিপোর্টের কপিটাও আমাদের হাতে এসছে, তাতেই তো যথেষ্ট আছে। 2023 সালে সেই রিপোর্টটা দেওয়া হয়েছিল। কি লেখা আছে জানেন তাতে? লেখা আছে যে এই নাসিয়া শেখ ভুয়ো নথিপত্র তৈরি করেছেন, এবং সেটা অভিযোগ করেছেন 10 জন গ্রামবাসী। তাদের মধ্যে 5 জন তার সামনে হাজির হয়েছিলেন আর দাবি করেছিলেন যে নাসিয়া যাকে বাবা বলে তুলে ধরেছেন, সেই শেখ মোস্তাফা নাকি তার বাবাই নন। এবার বিডিও সাহেব তিনি মোস্তাফাকে বারবার ডেকে পাঠিয়েছিলেন, তারপরে একবার বাবাকে তো চাক্ষুষ করি, কিন্তু মোস্তাফা নাকি হাজিরা এড়িয়ে গেছেন। এটা ওই রিপোর্টে উল্লেখ আছে, ওই ভিডিও উল্লেখ করেছেন হরিশ্চন্দ্রপুর 1-এর ভিডিও। এবারে থেকে দুটো প্রশ্ন আপনাদের মনে নিশ্চয়ই জাগবে যে দেখুন, এক লাভলি যদি লাভলি হন, তাহলে বাবার পরিচয় নিয়ে এই বিভ্রান্তিটা তৈরি করলেন কেন? কেন যিনি তার বাবা নন তাকে অযথা বাবা বলে পরিচয় দিতে গেলেন? আর দ্বিতীয় প্রশ্ন কি, মানে ধরে নিচ্ছি ওই রেহানা সুলতানা বা ওই গ্রামবাসীরা যারা এই অভিযোগ করেছেন, তারা সবাই মিথ্যে কথা বলছেন, লাভলির বিরুদ্ধে মিথ্যে কথা, লাভলির বিরুদ্ধে একটা চক্রান্ত হচ্ছে, তিনি আদ্যান্ত ভারতীয় নাগরিক এবং মোস্তাফাই তার বাবা। আর তাই যদি হবেন, তাহলে ভিডিও বারবার ডাকা সত্ত্বেও মোস্তাফা কেন একবারও হাজিরা দিলেন না? কিসের ভয়? আরেকটা কথা, এই উত্তরগুলো জানতে চেয়েছিল, জানেন তো, TV9 বাংলার রিপোর্টার ওই তৃণমূল পঞ্চায়েত প্রধান লাভলির কাছে, কিন্তু তিনি তাকেও এড়িয়ে গেছেন। কেন এড়ালেন? যদি কোথাও কোনো গণ্ডগোল না থাকে। দেখুন, প্রধান কেন কথা বললেন না, তিনি কি করেছেন, শেষ পর্যন্ত কি প্রমাণিত হবে, সেটা আদালতের ব্যাপার, সাব জুডিস কেস। কিন্তু মুশকিল হচ্ছে বিচারপতি তার রায় দেওয়ার জন্য কবে মুখ খুলবেন, তার জন্য গ্রামবাসীরা তার মুখ বন্ধ করে নেই না, তারা যা বলার সব বলে দিচ্ছেন। বলছেন যে হরিশ্চন্দ্রপুরের ওই কুশিদার মুসলিম পাড়ার শেখ মুস্তাফা, তার মেয়ে আর যেই হন, ওই লাভলি কিছুতেই হতে পারেন। মানে কি বানিয়েছে মুস্তাফাকে? মুস্তাফাকে ওই বাবা বানিয়েছে। তো ওর কি মেয়ে অরিজিনাল? ওনার না, অরিজিনাল মেয়ে না, ওর একটা মেয়ে, 2টা ছেলে। মানে এটাই জানো তোমরা? পুরা গাঁও জানে, সবাই জানে। বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশি প্রধান, সবাই তো ওটা বলছে। কি বলছেন আপনি? পরে কথা বলছি, আমি একটু বিজি আছি। না, এটা নিয়ে একটুখানি তো আপনি, আপনার একটা প্রতিক্রিয়া আছে। পরে কথা বলছি, আমি একটু বিজি আছি, কোথাও কথা বলছি আমি। হতেই পারে, দেখুন, যে গ্রামবাসীদের কথা অর্ধসত্য। লাভলি খাতুন হয়তো শেখ মোস্তাফার বায়োলজিক্যাল সন্তান নয়, অর্থাৎ
যাকে লাভলি বাবা বলে সব জায়গায় দাবি করছেন, সেই মোস্তাফার সঙ্গে তার হয়তো সরাসরি রক্তের কোনো সম্পর্ক নেই, হতেই পারে তিনি দত্তক সন্তান বা এরকম কিছু। যদি তাও হয় তাহলে তো সেটা কোনো না কোনোভাবে সেটা প্রমাণ করতে পারবেন। তাহলে এরকম পালিয়ে বেড়াচ্ছেন কেন মোস্তাফা আর লাভলি? মোস্তাফা তদন্তের মুখোমুখি হচ্ছেন না, আর লাভলি TV9 বাংলার প্রশ্নের মুখোমুখি হলেন না কেন? দেখুন, কয়েকদিন পর কলকাতা হাইকোর্টে এই মামলা তো উঠবে। বিচারপতি শম্পা সরকার তিনি তো এই রিপোর্টগুলো দেখবেন, তখন কি হবে? যাই হোক, যা হবে হবে, যা সিদ্ধান্ত হবে হবে। আরেকটা নথি দেখাই আপনাদের, লাভলি খাতুনের রেশন কার্ড। সেখানে বাবা বা স্বামীর নামের জায়গায় লেখা রয়েছে শামসের আলীর নাম। এবার এই শামসের আলীকে, মানে দেখুন, যদি শেখ মোস্তফা বাবা হন তাহলে শামসের আলী তিনি কি লাভলির স্বামী? না, সেটাও তো না, কারণ লাভলির স্বামীর নাম রবিউল, তিনিও তো তৃণমূল করেন, হরিশ্চন্দ্রপুরে বেশ নাম ডাক আছে, জেলা রাজনীতিতে পরিচিত মুখ। ফলে এই রকম কোথায় কার বাবা, কার মেয়ে, কার স্বামী, কে স্ত্রী, কি গোলমাল হয়ে যাচ্ছে না? এটা মানে পুরো গল্পটা যখন দেখছি আর শুনছি, এই সুকুমার রায়ের সেই হিজবিজি ওই বিড়ালটার কথা মনে পড়ে যাচ্ছে। অদ্ভুত, মনে হচ্ছে যেন গোঁফে তা দিচ্ছে আর এমন একটা জটিল কথা বলছে, মাথার মধ্যে সব কিছু ঘুরপাক খেয়ে যাচ্ছে। এই সমস্তটাই এরকম জটিল এবং আগা মাথার কোনো মিল ঠিল পাওয়া যাচ্ছে না বলে কি লাভলি কিছু বলতে চাইছেন না? এবার এটার ফল দেখুন, তিনি চুপ করে থাকায় কি হচ্ছে? যা হচ্ছে সেটা তার আর দলের জন্য বিড়ম্বনা বাড়ছে। তাকে অনুপ্রবেশকারী, আর তিনি যে দলের পঞ্চায়েত প্রধান, সেই তৃণমূল কংগ্রেসকে অনুপ্রবেশের মদতদাতা বলে বিরোধীরা আরও বেশি করে আঙুল তুলতে পারছে। অনুপ্রবেশকারী একটা, যখন তিনি আজকে হচ্ছে যে এরকম পঞ্চায়েতের প্রধান হয়েছেন, আমরা প্রভাবশালী হয়েছেন, তো এইভাবে কত ব্যক্তি যে পশ্চিমবাংলাতে 2011 সালের পর এই তৃণমূল কংগ্রেস আসার পর কিভাবে তারা অনুপ্রবেশ ঘটাচ্ছে, যে আমাদের এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ জনবিন্যাস এখানকার সমস্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা সারা বাংলায় আমরা লক্ষ্য করছি। বিষয়টি তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্তে সত্য উদ্ঘাটিত হবে। এটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেস পরিচালিত বাংলায় প্রশাসন স্বচ্ছ, দক্ষ, তৎপর এবং নিরপেক্ষভাবে তদন্ত করে। বিজেপি সরকার এলেই তো আমরা একদম কার্বলিক অ্যাসিড লাগাবো, তার আগে যতটা পারি সাফ করব, এক্সপোজ করব। আমাদের কাজ এটা, জনগণকে করব। জনগণ সতর্ক হন, এদের ধরুন, একেবারে কোমরে দড়ি লাগান, বেঁধে তুলে দিন। না পারলে বলুন আসাম সরকারকে, বলুন আনসারুল বাংলাকে যেভাবে সাইজ করছে, আসামকে বলুন, আসাম দেখাচ্ছে পথ, ত্রিপুরা দেখাচ্ছে পথ। দেখুন, শুভেন্দু অধিকারীর কথাগুলোকে যদি ছোট করে ধরতে হয় তাহলে ধরতে হবে যে বিরোধী দল নেতা জানতে চাইছেন অসম বা ত্রিপুরা আজ যা ভাবছে বাংলা তা কবে ভাববে। এবার এটা শুনে তো আপনারা ভাবতে পারেন যে আসাম বা ত্রিপুরা কি ভাববে, আর কেনই বা এখানকার লোকজনকে আসাম বা ত্রিপুরা সরকারের দ্বারস্থ হতে হবে। তার কারণ সাম্প্রতিককালে যা যা দেখা যাচ্ছে, এই আসাম বা ত্রিপুরার STF তো অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ভাবছে, ব্যবস্থা নিচ্ছে। এটাই শুভেন্দু অধিকারী বলেছেন, কারণ তিনি জানেন আজকেও অসম থেকে এক অনুপ্রবেশকারী ধরা পড়েছে। ধৃত ব্যক্তির নাম হচ্ছে গাজী রহমান। যথারীতি তিনি আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি বলে দাবি করেছে আসাম পুলিশের STF। এবার এই গাজী রহমানের কাছ থেকে কি না পাওয়া গেছে, মানে কি পাওয়া গেছে বলার থেকে ভালো কি না পাওয়া গেছে। AK-47, IED তৈরির সরঞ্জাম, IED মানে বিস্ফোরক তৈরির সরঞ্জাম আর কি। এবার যার কাছে AK-47 থাকে, গাদা গাদা গুলি বারুদ থাকে, IED মানে বিস্ফোরক টিস্ফোরকের জিনিসপত্র থাকে, তাকে তো যে সে বলে ধরা যায় না, আর সাধারণ অনুপ্রবেশকারীও বলা যায় না। একা গাজী রহমান নয়, গত কয়েকদিন ধরে লাগাতার অভিযানে 12 জন, এখন পর্যন্ত 1 ডজন আনসারুল্লাহ জঙ্গিকে অসম পুলিশ গ্রেফতার করেছে। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর মনে হতে পারে যে ওখানকার পুলিশ এরকমভাবে হাত বাড়াচ্ছে আর পটাপট আনসারুল্লাহ জঙ্গিদের ধরে ফেলছে, এ রাজ্যের পুলিশ কী করছে? দেখুন, পুলিশ কি করছে এটা তো একটা কমন প্রশ্ন।
সব জায়গায় সব বিষয়ে আমরা যখন তখন এই প্রশ্নটা তুলে ফেলি। মানুষের মনে কিন্তু এখনও অনেকগুলো এরকম পেন্ডিং কেস রয়েছে যেগুলো নিয়ে মানুষের মনে এই প্রশ্ন আছে, পুলিশ কি করছে? হ্যাঁ, পুলিশ কি করছে সেটা কাল প্রেস কনফারেন্স করে জানিয়েছেন রাজীব কুমার, মনোজ ভার্মার, জাভেদ শামীম, রাজ্য পুলিশের 3 শীর্ষ কর্তা। এই মুহূর্তে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলতে পারেন। একজন রাজ্য পুলিশের ডিজি, একজন কলকাতার পুলিশ কমিশনার, আর একজন এডিজি আইন শৃঙ্খলা। এবার এই 3 জন কাল প্রেস কনফারেন্স করে যা বলেছেন তার মোদ্দা কথা কি জানেন? তাদের কাছ থেকে ইনপুট পাওয়ার পরেই নাকি ভিন রাজ্যের পুলিশ জঙ্গি ধরেছে। মানে আসল তারা বলে দিয়েছেন, তারা দেখিয়ে দিয়েছেন, ইঙ্গিত করেছেন, তারপর ভিন রাজ্যের পুলিশ জাস্ট গিয়ে ধরার কাজটা খপ করে করেছে। তারা না থাকলে হতো না। এমনকি সীমান্তে বিএসএফ যে অনুপ্রবেশ রুখতে ব্যর্থ সেটা বলেছেন, কিন্তু যতই বিএসএফ ব্যর্থ হোক রাজ্য পুলিশের স্পেশাল টিম নাকি পরিস্থিতি সামাল দিচ্ছে। বর্ডার এক্স্যাক্ট বর্ডার ম্যানেজমেন্ট ইজ উইথ সামবডি এলস। ঠিক ওর ভেতরে আফটার সার্টেন কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্টিভিটি আছে, সেন্ট্রাল এজেন্সিজ আছে, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে, সবার একটা যৌথ প্রয়াসে হয় ব্যাপারটা। এবং যেটা এই জন্যই বলা হচ্ছে যে আপনাদের হেল্প লাগতে হবে, যে ইট ক্যানট বি দ্যাট যে একটা ইন্ডিভিজুয়াল ইউনিট কেউ কিছু করছে বা অন্য কেউ কিছু করছে না। অবভিয়াসলি একটা যৌথ প্রয়াসের ভেতর দিয়ে কিন্তু যা সাফল্য আসছে। এই যৌথ শব্দটা একটু খেয়াল রাখবেন, যৌথ প্রয়াস। এবার কখন বিষয়টা যৌথ থাকে আর কখন বিষয়টা একক হয়ে যায় সেটা কিন্তু এই বিভিন্ন সময় না আমরা দেখি, জানেন তো, এবং দেখি আর নিজেরা ধাঁধায় পড়ে যাই। কিন্তু যারা এগুলো আমাদের বোঝান তারা বিলক্ষণ জানেন কখন যৌথতে থাকতে হবে, কখন এককে থাকতে হবে। এই দেখুন, আপনারা ভাবতেই পারেন যে রাজ্য পুলিশের 3 শীর্ষ কর্তা হঠাৎ এভাবে বিবৃতি দিতে বসলেন কেন, যৌথর কথা বললেন কেন? আসলে পরিস্থিতির দাবি মেনেই যে তারা প্রেস কনফারেন্স করেছেন সেটা কিন্তু পরিষ্কার। চারপাশে তাকিয়ে দেখুন, আমাদের সীমান্তের ওপারে তাকিয়ে দেখুন, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে রাজ্যের মানুষকে কিন্তু আশ্বস্ত করার প্রয়োজন রয়েছে। এটা 1 নম্বর কারণ মানুষ সত্যিই বিচলিত বোধ করছেন। যা খবর আসছে, যা হচ্ছে, যা দেখাচ্ছি আমরা, সবটা মিলিয়ে মিশে বিশ্বাস করুন, এই বাংলাদেশে এই যাবতীয় কর্মকাণ্ড গোলমাল এগুলো শুরু হওয়ার পর থেকে গত কিছুদিনের মধ্যে এতবার হিন্দু মুসলিম এ সমস্ত করেছি, নিজেদেরই মাঝে মধ্যে সংশয় দেখা দিয়েছে যে আমরা তো মানে একদম সাংবাদিকতা বহুদিন হয়ে গেল, 30 বছর প্রায়। যখন শুরু করেছিলাম তখন থেকে মানে কিছুদিন আগে পর্যন্ত আগে বড়রা শেখাতেন আর তারপর নিজেরা আমাদের পরবর্তীদের শিখিয়েছি যে এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকতে হয় এই শব্দগুলো ব্যবহার করার জন্য। এগুলো কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে যে কোনো সময়, কারণ কিছু লোক চায় এই রকম পরিস্থিতিতে এই বিষয়গুলোকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হোক। এই বাংলাদেশে যা ঘটছে, মাত্র কিছু সংখ্যালঘু হিন্দু রয়েছে, তাদের ওপরে এই অত্যাচার কত আর সম্পত্তি পাবে? তাদের ওপর অত্যাচারের কারণ হচ্ছে আসলে এখানে উত্তেজনা সৃষ্টি করা। ফলে একটা আশঙ্কা এখানকার মানুষজনের মধ্যে রয়েছে, আমাদের নিজেদের মধ্যেও রয়েছে। নিজেরাও প্রচুর সংশয় দ্বিধার মধ্যে দিয়ে এই শব্দগুলো উচ্চারণ করেছি, জানেন তো। যদিও আমাদের রাজ্যের 2টো সম্প্রদায় এবং 2টো সম্প্রদায়ের নেতৃত্ব বা ধর্মগুরুরা তাদের আমাদের আশ্বস্ত করেছেন, যে পরিমাণ দায়িত্বশীল মনোভাব তারা দেখিয়েছেন। খেয়াল করে দেখুন, এত কিছু হচ্ছে সীমান্তের ওপারে, একই ভাষা, কিন্তু এই রাজ্যে এতটুকু উত্তেজনা দেখা দেয়নি। সবাই অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত সহনশীল একটা মনোভাব দেখিয়েছেন, একটা অদ্ভুত সংযম, দায়িত্ববোধ, এগুলোই আমাদের আশ্বস্ত করছে। আরেকটা জিনিস, আরেকটা অভিযোগ চারপাশ থেকে শোনা যাচ্ছিল, বারবার উঠছিল, এই যে যখনই এই জঙ্গি টঙ্গি ধরা পড়ছে এবং বলা হচ্ছে এরা সবাই আসলে অনুপ্রবেশকারী, তখনই তো এই প্রশ্নটা উঠছিল যে রাজ্যের সরকার আর পুলিশ তারা কি চোখ বন্ধ করে আছে? সেই জন্যই কি অনুপ্রবেশ বাড়ছে? আর অনুপ্রবেশকারীরা এইভাবে ভেতরে ঢুকে আসা মানে হচ্ছে
মানে যদি অনুপ্রবেশকারীরা জঙ্গি হয় তাহলে তো জাতীয় নিরাপত্তাটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে, তাই না? বিরোধীরা তো লাগাতার এই অভিযোগ করে যাচ্ছেন। এই লাগাতার অভিযোগের মুখে পুলিশ প্রশাসনের অবস্থান পরিষ্কার করার তাগিদটাও ছিল, এই জন্যই তারা সব বসেছে। দেখুন, এই অনুপ্রবেশকারীদের ব্যাপারে একজন পুলিশ কর্তার সাথে কথা হচ্ছিল, তাদের বক্তব্য ছিল যে অনুপ্রবেশকারীরা কিন্তু সবাইকে মানে এই জাস্ট যারাই ঢুকছেন তাদের ওই সরাসরি অনুপ্রবেশকারী বলে দেখিয়ে দেওয়াটা বোধহয় আমাদের বিচার করার ক্ষেত্রে ঠিক নয়। কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে আসছে, তারা ঢুকে আমাদের এখানকার সুস্থিতি নষ্ট করতে চাইছে, সেটা অর্থনৈতিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, বা আমাদের জাতীয়তাবাদের দিক থেকে হোক, আমাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে হোক। এরা আসলে জঙ্গি এবং আমাদের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। আর যারা ঢোকেন তারা হয়তো অত্যাচারের শিকার হয়ে ঢোকেন, সবসময় সোজা সাপটাভাবে চলে আসাটাও সম্ভব হয় না, ফলে এই ভাগটা বুঝে নেওয়া সম্ভব। এবং আমাদের আতঙ্কের জায়গাটা হচ্ছে এই প্রথম দলটাকে নিয়ে। এবার বিষয়টা তার মানে বুঝতে পারছেন যে তার মধ্যে রাজনৈতিক কথাটা রয়েছে, ফলে রাজনৈতিক প্রশ্নের জবাব দেওয়াটা যদি প্রয়োজন হয়ে পড়ে থাকে তাহলে তো এটা মনে হতে পারে যে পুলিশ কি ওই বিরোধীদের আক্রমণটাকে তার জবাব দেওয়াটা বা সেটাকে ভোঁতা করাটা নিজেদের দায়িত্ব বলে মনে করছে, নিজেদের স্লেট পরিষ্কার করছে, নাকি তারা আগে ভাগে তৎপর হয়েছে এবং যথেষ্ট তৎপর, কারোর চিন্তাভাবনা করার দরকার নেই, সেটা বোঝানোর চেষ্টা করলেন ডিজি কলকাতার পুলিশ কমিশনার বা এডিজি আইন শৃঙ্খলা। এটা একটা দিক, প্রোঅ্যাক্টিভ থাকাটা ভালো, এটা পুলিশের ওপর মানুষের আস্থা বাড়বে, এটাই হয়তো পুলিশ চাইছেন, নিজেদের মানুষের চোখে নিজেদের ইমেজটাকে অন্যরকমভাবে তুলে ধরতে চাইছেন। একটা জায়গায় একটু খটকা লাগলো, দেখুন যেভাবে ওই যৌথ, এবার বলছিলাম না যৌথ কথাটা খেয়াল রাখুন, যেভাবে তারা যৌথ একটা সহযোগিতা, যৌথ উদ্যোগের কথা বললেন এবং যার মাধ্যমে এই অনুপ্রবেশকারীরা বা জঙ্গিরা ধরা পড়ছে এইগুলো সব বললেন টললেন, তারপরে তারা যেভাবে অনুপ্রবেশের জন্য বিএসএফকে দায়ী করলেন বা পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্ব তাদের নেই বলে জানালেন, এটা ওই কেন্দ্রীয় সংস্থার নির্দেশের ফাঁকফোকর এইভাবে ধরলেন, তাতে পুলিশ কর্তাদের কথাগুলোকে কোথাও গিয়ে রাজনৈতিক কমেন্টের মতো শোনালো না। কিন্তু কোনো সুশৃঙ্খল বাহিনীর মুখে তো রাজনৈতিক কথাবার্তা সচরাচর শোনা যায় না, তাহলে এটা কেন হলো? রাজনৈতিক দোষারোপের মুখে পড়লে দেখুন পাল্টা দোষারোপ হয়, এটা রাজনীতিতে চলে, সেটা পুলিশের মতো ওই সুশৃঙ্খল বাহিনীর কর্তারা করছেন কেন? কোনো বাধ্যবাধকতা থেকে, চাপ আছে, নাকি পরিস্থিতি বিচার করে? দেখুন বাংলাদেশের পরিস্থিতি যে ভালো নয় এবং সেই পরিস্থিতি এখানে একটা দুশ্চিন্তার বাতাবরণ তৈরি করে দিয়েছে, সেটা পুলিশ কর্তারা পরিষ্কার করে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গেই তারা আমাদের আশ্বস্ত করেছেন যে বিএসএফ না পারলেও তারা পরিস্থিতির মোকাবিলা করতে পারছেন। অর্থাৎ একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। ভালো দিক হচ্ছে যে পুলিশ প্রোঅ্যাক্টিভ, যথেষ্ট সতর্ক এবং তারা জানে যে বর্ডার টপকে যে কোনো সময় লোকজন ঢুকে আসতে পারে। এইটা ক্ষেত্রে না মনে পড়ছিল কলকাতার ময়দানের বিখ্যাত ডিফেন্ডার ছিলেন, তিনি একজন পার্টিকুলার গোলকিপারকে দেখিয়ে বলতেন, ও আজকে গোলে খেলছে, তার মানে বলে এরকম 2 আঙুল তুলে দেখাতেন, মানে আমরা 2 গোল নিয়ে নামছি আর কি, যে ও গোলে থাকা মানেই 2 গোল অপোনেন্ট পেয়ে যাচ্ছেই আর কি, এটা নিয়ে কোনো সংশয় তার নেই, জিততে গেলে 2-এর ওপরে গোল করতে হবে। এই কলকাতা পুলিশের কথাগুলো অনেকটা সেরকম, তারা ধরেই নিয়েছেন যে ওখানে বিএসএফ আটকাবে না, ঢুকে তো আসবেই, তারপর তারা আছেন, কোনো ব্যাপার না, তাদের ডিফেন্স শক্তপোক্ত, তারা সামলে দেবে। এবার দুশ্চিন্তার দিকটা হচ্ছে বিএসএফ বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পুলিশকে বিবৃতি দেওয়াটা, এইটার মধ্যে কিন্তু কোথাও গিয়ে বোঝাপড়ার একটা ফাঁক থেকে যেতে পারে, জানেন তো? কার আর দোষারোপ শুনতে ভাল লাগে? যে সময়টা ওই প্রথম কথাটা ঠিক ছিল, যৌথ উদ্যোগ, এটাই এই সময়ের দাবি, কিন্তু সেখানে যদি একটু এই দোষারোপের জায়গাটা চলে আসে, তার মধ্যেও আবার কিছু ফাঁক ফোকর তৈরি হয়ে যাবে না তো? তবে এই দোষারোপগুলো থাকাটাও দরকার মনে হচ্ছে, জানেন তো?
এই যে দোষারোপগুলো শুনলেন, এর কথা বললেন, ওর কথা বললেন, রাজনৈতিক নেতারা যেরকম একজন আরেকজনের বিরুদ্ধে বলেন, আর মাঝখান থেকে আমরা তৃতীয় পক্ষ যারা বসে বসে গ্যালারিতে গালে হাত দিয়ে বসে থাকি আর এই রাজনৈতিক নেতাদের কাণ্ড কারখানাগুলো দেখি, তাহলে আমরা অনেক কিছু জানতে পেরে যাই। ও এরকম, ও ওরকম, এ বুঝিয়ে দেবে, ও বুঝিয়ে দেবে। ঠিক সেরকমই এই দু দলের মধ্যে আঙুল তোলাতুলির যে বিষয়টা দোষারোপ, তার মধ্যে দিয়ে আমরা তো এটা বুঝতে পারলাম যে পাসপোর্ট ভেরিফিকেশন বা সীমান্ত পাহারার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ফাঁকফোকর আছে, এবং এই ফাঁকফোকরগুলো যে রয়েছে সেটা এখন অন্তত এই যে বিভিন্ন দায়িত্ববান যে সমস্ত পক্ষ, সে বিএসএফই হোক বা পুলিশ হোক, তারা এখন বুঝতে পারছেন, এবং এখন পরিস্থিতিটা যে আশঙ্কাজনক সেটা বুঝে তারা নিশ্চয়ই এখন এবার এই এত উদ্যোগ যখন নিচ্ছেন তখন নিশ্চয়ই ফাঁকফোকরগুলো তারা নিশ্চয়ই বন্ধ করার চেষ্টা করবেন। কারণ রোগ ধরা পড়লে তবে না ওষুধ দেওয়ার বিষয় আসে, তার মানে এখন রোগটা আইডেন্টিফাইড। অসম পুলিশ এই 12 জন আনসারুল্লাহ যে জঙ্গিকে ধরেছে, তাদের জেরা করে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস পেয়েছে। কি জানা গেছে জানেন? আল কায়দা উপমহাদেশের এই আল কায়দার যে দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু তালহা, সে সম্ভবত ভারতে ঢোকার চেষ্টা করছে। সেই আবু তালহা 2023-এ যে স্ত্রী ফারিয়াকে নিয়ে বাংলাদেশে পালালেও জেল যাত্রা ঠেকাতে পারেনি, ধরা পড়ে গেছিল। কারণ তখন হাসিনা সরকার রয়েছে, ভারতের চাপে শেখ হাসিনা সরকার ওই আবু তালহা আর স্ত্রীকে গ্রেপ্তার করেছিল। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির সুযোগ নিয়ে আল কায়দা নেতা শেরপুর জেল ভেঙে পালায়। অবশ্য কেন যে তাড়াহুড়ো করে জেল ভাঙতে গেছিল কে জানে, যেভাবে সব বিভিন্ন জঙ্গিকে ছেড়ে দিচ্ছিল, সেও অটোমেটিক্যালি ছাড়া পেয়ে যেত। সে যাই হোক, কিন্তু তারপর থেকেই নাকি ভারতে ঢোকার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এই আবু তালহা। অবাক হওয়ার মতো বিষয় কি জানেন? এই আবু তালহাও ভারতে থাকাকালীন আধার কার্ড তৈরি করে ফেলেছিল। আর তার থেকেও বড় কথা, তালহার আধার কার্ডে ছিল কোচবিহারের দিনহাটার ঠিকানা। দেখুন, একদিকে তালহার মতো জঙ্গি নেতা, অন্যদিকে লাভলি খাতুনের মতো পঞ্চায়েত প্রধান, প্রত্যেকেই তো এ রাজ্যকে ব্যবহার করে ভারতের নথিপত্র তৈরি করে ফেলেছিল বলে অভিযোগ উঠেছে। তাহলে পরিস্থিতির বিচার করে পুলিশের সামনেও যে আত্মপক্ষ সমর্থনে মাঠে নামা ছাড়া কোনো উপায় থাকে না, সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু তারা যে সতর্ক হয়েছে, এটাই আমাদের জন্য একটু স্বস্তির বিষয় হতে পারে। দীর্ঘদিন থেকেই পশ্চিম বাংলাকে একদম সেফ জোন মনে করে আতঙ্কবাদী। এখানের পুলিশ, এখানের প্রশাসন একদম পুরোপুরি এই নাকে কানে তেল নিয়ে ঘুমিয়ে থাকে। সীমান্তটা ফেল করছে অমিত শাহের বিএসএফ, তাই ঢোকে। ওপাশে ত্রিপুরায় ঢুকছে বিজেপির, ওখানে অসম বিজেপির, এপাশে বাংলা, এগুলো সিপিএম জমানাতেও হয়ে এসছে, অন্য রাজ্যে হচ্ছে। তো এর মূল দায়িত্ব কেন্দ্র। এনআইএ-কে জানিয়েছি, এখানকার পুলিশ এদের রেখেছে। এরা তৃণমূলের ভোটার, ভোট ক্যাম্পেইন করে, ভোটের দিন ভোট লুট করে, ভোট জেহাদ হচ্ছে পশ্চিমবঙ্গে। এই লোকেদের ব্যাপারে তথ্য এনআইএ-কে দিয়েছি, বলেছি যদি তথ্য সঠিক হয় তুমি ব্যবস্থা নাও। এই চাপানোতরগুলো কমন, এগুলো আমাদের সিলেবাসের মধ্যে পড়ে, আমরা শুনে শুনে অভ্যস্ত। কিন্তু যখন পুলিশ বলে তখন একটুখানি অস্বস্তি লাগে। এবার আরও বেশি অস্বস্তি লাগে কেন জানেন? এই দুটো নাম বললাম, নামের বাইরে নাম কম আছে নাকি। এই যে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান, সেও তো নাকি বাংলাদেশি বলে অভিযোগ শোনা গেছিল। অন্তত জানুয়ারিতে ওই প্রতিবাদের পর এই কথাগুলো তখন শোনা যাচ্ছিল, অভিযোগগুলো উঠছিল। তবে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে বেশ কয়েকদিন ধরে, বেশ অনেক দিন ধরে সে জেলে। নিশ্চয়ই এর মধ্যে তার নথিপত্রগুলো সব তদন্তকারীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। ভুয়ো নথি থাকলে নিশ্চয়ই ধরা পড়ে যেত, তারপর নিশ্চয়ই অতটাও না। কিন্তু সন্দেশখালীর ওই থুবা নদীর উল্টো দিকে খুলনা পাড়ে যারা রয়েছেন, তাদের নথিগুলো পরীক্ষা করা হয়েছে কি? অনেকেই কিন্তু বলছেন তাদের নথিপত্রগুলো ভালো করে পরীক্ষা করা দরকার। কারণ ওই স্থানীয় বাসিন্দারা আমাদের কাছে কি অভিযোগ করেছেন জানেন? বলছেন গত 10-15 বছরে সেখানে নাকি জনবসতিটা হঠাৎই অনেকটা বেড়ে গেছে। ওই বাংলাদেশিরা নাকি সীমান্ত পেরিয়ে এখানে চলে এসে স্থানীয় মেয়েদের বিয়ে করে ওখানে ঘর জামাই হয়ে সংসার পাচ্ছে। তারপর যথারীতি প্রকৃতির নিয়মে সংসার বড় হচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে। ভাবছেন কি পরিস্থিতি ওখানে?
এটাই তো পরিস্থিতি, এইগুলোই তো অভিযোগ। এবার কোনটা শঙ্কার কারণ, কোনোটা দুশ্চিন্তার কারণ, আর কোনটা ইতিমধ্যেই ধরতে পেরে লোকজন তৎপর হচ্ছেন পুলিশরা, সেটা আমরা জানি না। কিন্তু পরিস্থিতিটা উদ্বেগজনক, এটা তো পরিষ্কার বুঝতে পারছি। এরকম পরিস্থিতিতেই তো আজ সন্দেশখালিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎই ঠিক করে ফেলেছিলেন যাবেন। আমরা দেখেছি, জানেন তো, একবার যদি কোনো প্রেস্টিজ ফাইটে তিনি জিততে না পারেন, তাহলে যতক্ষণ না দ্বিতীয়বার সেখানে জিতছেন, তৃণমূল নেত্রী কিন্তু কিছুতেই যান না। সন্দেশখালিতেও তো তিনি ওই সন্দেশখালির ঘটনার পর যাননি, কারণ সেখানে মানুষজন নেমে তৃণমূল নেতা নেত্রী সবার বিরুদ্ধে সরব হয়েছিল। তারপর লোকসভা ভোট, সেখানেও তো ওই সন্দেশখালিতে তৃণমূলের লিড ছিল না। এবং যদি আপনারা একটু সংখ্যাতত্ত্ব দেখেন না, সেটা চমকে দেওয়ার মতো ব্যাপার ছিল। কিন্তু ওই সন্দেশখালি বিধানসভা আসনে সুকুমার মাহাতোর লিড ছিল প্রায় 70,000, কিন্তু এই লোকসভার ভোটে সন্দেশখালিতে তৃণমূল বিজেপির থেকে পিছিয়ে পড়েছিল 7,000 ভোটে। বুঝতে পারছেন, ব্যবধানটা প্রায় 80-তে পৌঁছে গেছিল, 80,000 ভোট ইধার থেকে উধার। এবার এটা তো দুশ্চিন্তার বিষয় বটেই, প্রেস্টিজে লাগার মতো ব্যাপার। কিছুতেই যাননি তৃণমূল নেত্রী, এইবার যাচ্ছেন। দেখুন, হাজি নুরুল মারা যাওয়ার পর বসিরহাটে ভোটটা বকেয়া, কিন্তু আদালতে মামলা চলছে, ফলে উপনির্বাচনটা এখনো করতে পারেনি কমিশন। এটা না হলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দিনক্ষণ ঘোষণার পরেও যেতে পারতেন। কিন্তু এখনই সন্দেশখালিতে ছুটে গেলেন কেন? এটা তো একটুখানি ওই আগের হিসেবের সঙ্গে মিলছে না। আসলে হিসেবটা মিলছে, হিসেব আছে, হিসেব ছাড়া কিছু হয় না। 2025-এ রাজ্যে তেমন বলার মতো ভোট নেই, ফলে তৃণমূল নেত্রীর সামনে এখন ডাইরেক্ট ওই 26 হচ্ছে টার্গেট। তারপরেও মাঝখানের গ্যাপটা এটা তো বেশ লম্বা। এত উপকৌটন নিয়ে তিনি কেন গেলেন সন্দেশখালিতে? তরুণীকে বেনারসি পরালেন, কিশোরীকে টেডি বিয়ার দিলেন, কিশোরের হাতে চকলেটের প্যাকেট দিলেন। আসলে কোথাও গিয়ে যারা দূরদর্শী হন না, অনেক দূর দেখতে পান। তো ওই যেরকম দূরবীনে দেখতে গেলে দূরের জিনিসটা কাছে চলে আসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোটটা বোধহয় কাছে চলে এসছে। আমার সাথে চিফ সেক্রেটারি মিস্টার মনোজ পন্ত এসছেন, আমাদের ডিজি পুলিশ রাজীব কুমার এসছেন, আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার সুজিত বোস এসছেন, সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এসছেন, এছাড়াও আসে উষারানী মণ্ডল, আমাদের এমএলএ মিনাখা। মুখ্যমন্ত্রী পুরো লিস্ট পড়ে দিলেন কে কে এসছেন। দেখুন খেয়াল করে, তিনি আসাটাই কিন্তু সব থেকে বড় কথা। তিনি আসলে আর কে এলেন না কি এসে যায়, কিন্তু তাও মুখ্যমন্ত্রী পুরো লিস্ট পড়লেন। প্রশাসনের ফুল বেঞ্চ এসছে, জনপ্রতিনিধিদের ফুল বেঞ্চ এসছে। যে রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি, কাল রাজ্যের ওই অনুপ্রবেশ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন, তিনিও আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্দেশখালিতে রয়েছেন। এবার সন্দেশখালি, রাজীব কুমার, মুখ্যমন্ত্রীর সঙ্গে যাওয়া, এই গোটা ব্যাপারগুলো শুনলে আপনাদের আবার মনের মধ্যে আমি জানি খচখচ করতে শুরু করবে। এর মধ্যে আবার কোনো যোগসূত্র নেই তো, কারণ এই তো সেই রাজীব কুমার যিনি ওই গেছিলেন, তিনি যাওয়ার পরেই ওই আন্দোলনের সময় তিনি যাওয়ার পরেই তাকে প্রথম ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছিল। গ্রামবাসীদের সামনে দাঁড়িয়ে প্রথম তিনি, তখন অবধি বড় কর্তারা গিয়ে কিছু করতে পারছেন না, তার কাছেই পৌঁছতে পারছেন না, তিনি সোজা চলে গেলেন, দাঁড়িয়ে যাবতীয় লোকের ক্ষোভ, বিক্ষোভ, রোষ সব হজম করলেন। এবার তারপরে খেয়াল করে দেখুন, ধরা পড়ে গেলেন শেখ শাহজাহান। ফলে রাজীব কুমারই সেই ব্যক্তি যিনি এসছিলেন এবং আসার পর আপনাদের দাবি পূরণ হয়েছিল, শেখ শাহজাহান ধরা পড়েছিল, ইনি সেইটার কারিগর। এরকম একটা ব্যাপার মুখ্যমন্ত্রী কি সন্দেশখালিবাসীকে মনে করিয়ে দিলেন? দেখুন, সন্দেশখালি আর নন্দীগ্রাম সাম্প্রতিককালে এই দুটোই তৃণমূলের অস্বস্তির কারণ, বেশ অস্বস্তির কারণ। এবার নন্দীগ্রাম সেটা তো 2007-এর পর কার্যত মুক্তাঞ্চল হয়ে গেছিল। তার ফলেই ওই
বামেরা 34 বছরের ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে দ্বীপাঞ্চলে কোনো আন্দোলনের পরিণতি কি হতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ বোঝেন। তাই সন্দেশখালী অশান্ত হতেই রাজীব কুমারকে পাঠিয়ে দিয়েছিলেন। সন্দেশখালী যাতে নন্দীগ্রামের মতো মুক্তাঞ্চল না হয়ে যায় সেটা তো রাজীব কুমারই নিশ্চিত করেছিলেন। আবার তিনি রাজ্য পুলিশের ডিজি হওয়ার পাশাপাশি রাজ্যের তথ্য প্রযুক্তি সচিব। সন্দেশখালী নিয়ে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনে তো কম হয়নি। রাজীব কুমার সেদিক দিয়েও সন্দেশখালী মুভমেন্ট সামাল দেওয়ার পক্ষে আদর্শ লোক। এরকম বিভিন্ন ধরনের তার মতো সত্যিই প্রতিভাবান অফিসার খুব কম দেখা যায়। এত দক্ষ অফিসার খুব কম হয়। তিনি একটা দফতরের সচিব যেটা আমলার ভূমিকা, আবার রাজ্য পুলিশের ডিজি যেটা আইন শৃঙ্খলা সামাল দেওয়ার ভূমিকা, ক্যাডার হিসেবে আইপিএস, কিন্তু একাধারে আইএএস এবং আইপিএস, এবং সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রীর সব থেকে বিশ্বাসভাজন। তাই ওই সন্দেশখালীর সভায় রাজীব কুমারের উপস্থিতিটা এমনিতে তার মধ্যে বাড়তি কিছু খুঁজতে যাওয়ার কোনো মানে হয় না, কিন্তু বাকি যোগাযোগগুলো সেগুলো মাথায় রাখলে বোঝা যাবে যে রাজীব কুমারকে ওখানে উপস্থিত করে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীকে একটা বার্তা দিয়েছে, আশ্বস্ত করার চেষ্টা করেছেন। আবার তার সঙ্গে সঙ্গে এটাও সমঝে দিয়েছেন মুক্তাঞ্চল হওয়া চলবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে নামগুলো পড়লেন না, ওগুলো শুনতে শুনতে দেখছিলাম আরেকটা নাম খুব ইন্টারেস্টিং, যিনি ওখানে আজকে যোগ দিয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, উষারানী মণ্ডল, মিনাখার বিধায়ক। এটা কেন ইন্টারেস্টিং? আরে ভুলে গেলেন 25শে মে ওই লোকসভা ভোটের প্রচারের সময় মুখ্যমন্ত্রী যেদিন হারোয়ায় সভা করেছিলেন তিনি তো সেদিন যাননি, আর তাতে মুখ্যমন্ত্রী কি বেজায় চটে গেছিলেন সেটা নিশ্চয়ই আপনারাও বলেননি। তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না, মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না। ব্লক যারা আছেন, সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন, যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ উষারানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। বিজেপির সাথে যাতে আঘাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আজ সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, অতীতে আমাদের এখানে না সেই ব্রাহ্মণ্যবাদের যখন বিরাট প্রকোপ ছিল তখন বিভিন্ন রকম এরকম প্রায়শ্চিত্তের বিধান ছিল। এই করেছিস জাত গেছে, আগে গোবর জল খা, এরকম একটা ব্যাপার ছিল আর কি, প্রায়শ্চিত্ত করতে হবে। এবার সেরকম একটা প্রায়শ্চিত্তের বিধান কিন্তু মুখ্যমন্ত্রী দিয়ে ফেলেছিলেন। যে বিজেপির সঙ্গে সম্পর্ক এরকম একটা ইঙ্গিতও দিয়েছিলেন, ওই ছায়া মারিয়েছ কি অপবিত্র হয়েছ, সুতরাং প্রায়শ্চিত্ত দরকার। তার বিধানও নিদান দুটোই আছে আর কি। এবার উষারানী পা ধরেছেন কি ধরেননি সেই প্রশ্ন এখন অবান্তর, কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং তার নাম ঘোষণা করেছেন। তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলেই রয়েছেন, বিয়োগ হননি মাঝখানে, কিন্তু তাই জন্য আলাদা করে যোগ হয়েছেন সেটাও তো বলা চলে না, তাই না? কিন্তু যোগ যিনি হলেন তিনি সুজয় মণ্ডল, ওখানে গিয়েই যোগ হলেন। কর্ণখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সন্দেশখালী আন্দোলনের প্রধান মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী পৌঁছানোর আগেই সুজয়ের ব্যাপটাইজেশন হয়ে গেছিল। ব্যাপটাইজেশন জানেন তো, মানে কোনো শিশুর খ্রিস্টীয়করণ। আমাদের এখানে যেরকম আর কি বললাম, কিছু কিছু ক্ষেত্রে সে উপনয়ন বা ওরকম ধরতে পারে, আবার উল্টো দিক থেকে দেখতে গেলে একটা কারণ আছে, ওই যেটা বললাম শুরুতে, কোথাও গিয়ে প্রায়শ্চিত্তকরণও বলে ধরতে পারে। খ্রিস্টানরা যেটা করেন যে পবিত্র জর্ডন নদীর জলে স্নান করিয়ে শিশুকে খ্রিস্টান করা হয়। এইভাবে পতাকা ধরিয়ে দলে ঢোকানোকেও রাজনৈতিক খবর লিখিয়ে তারা ঠাট্টা করে ব্যাপটাইজেশন বলেন আর কি। এবার উষারানী মণ্ডলও কি ওই ব্যাপটাইজড হয়েছিলেন, মানে নিশ্চয়ই তার ওই ঢোকার ব্যাপারটা মাঝখানটায় পাপ হয়েছিল, সেগুলো ধুয়ে টুয়ে এসছেন কিনা, কীভাবে ধুয়েছেন, এইগুলো নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। কিন্তু সুজয় মণ্ডল, এটার মধ্যে কিন্তু মাথা ঘামানোর যথেষ্ট রসদ রয়েছে, বিশেষ করে তার এই ব্যাপটাইজড হওয়ার স্থান, কাল, এই দুটোকে যদি মাথায় রাখেন। সন্দেশখালী আজকের সেই পূর্বের সন্দেশখালীতে ফিরে এসেছে, সেই উত্তাল পরিস্থিতি সন্দেশখালীতে আর নেই। সে কারণে এবং দিদি
স্বাধীনতার পরে আমার মনে হয়, আমি যদি খুব ভুল না করি, এই প্রথম কোনো একজন মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে আসছেন। তৃণমূলে যোগদান করেছেন না, তাকে যোগদান করানো হয়েছে জবরদস্তি, সেটা আগে খোঁজ খবর নিয়ে দেখো। আন্দোলনের পরে কিন্তু তাদের যখন স্বার্থপূর্ণ হয়ে গেছিল, তারা কিন্তু সরে গেছিল আমাদের পাশের থেকে। সরে যাওয়ার পরে তৃণমূলের কাছেই আবার চলে গেছিল। তারা বর্তমানে আবার নতুন করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সন্দেশখালী স্টেজে উঠে। আমি বিরোধী কখনোই ছিলাম না, আমি নিরপেক্ষ ছিলাম। কোনো রাজনৈতিক তকমা আমার গায়ে ছিল না, এটা বলতে পারেন। আমি নিরপেক্ষতা অবলম্বন করেছিলাম। উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন। উনি প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা। তিনি আমাকে 5 দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, আমার কাছে গোছানো আছে। বলেছে আমি চাপে পড়েছি। আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন। উনি কি বললেন সেটা নিয়ে আমি বিতর্কে যেতে চাই না। ওনাকে বয়োজ্যেষ্ঠ হিসেবে ওনাকে সম্মান জানালাম। আমি ওনার বক্তব্য নিয়ে কিছু বলবো না। আপনার সাথে কোনো যোগাযোগ ছিল না? আমার সাথে ওনার ডিরেক্টলি কোনো রকম কোনোদিন 5 দিন আগে কোনো টেক্সট মেসেজ করেছিলেন? এরকম কোনো কিছু নেই আমার। আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। 100% সেটা উনি বুঝেই, ওনার বক্তব্য একদম সঠিক ছিল, অথেন্টিসিটি ওনার কাছে ছিল, সে কারণেই উনি এই কথাগুলো বলেছেন। কি বুঝলেন? সকালে যোগদান, দুপুরে অ্যাকশন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সন্দেশখালীতে অ্যাকচুয়ালি কিছুই হয়নি, সবটাই মিথ্যে, ওখানে আসলে টাকার খেলা হয়েছে। আর সুজয় মণ্ডল বললেন, মানে যিনি ওই সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ নেতা, বললেন 100%। মানে কোনটাতে 100% বললেন? সব অথেন্টিক খবর আছে বললেন মুখ্যমন্ত্রীর কাছে। এবার কোনটাতে বললেন সেটা তিনি বুঝলেন কি না জানি না, কারণ যদি টাকার খেলা হয়ে থাকে, যারা আন্দোলন করেছিল তার মানে তারা সেই টাকার খেলার কুশীলব, তার মধ্যে তো তিনিও ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি সব ভুলে গেছেন। এবার কি ভুলে গেছেন? আন্দোলন নাকি শেখ শাহজাহানকে? ভুলে গেলে আপত্তি কি? রাজনীতিতে ভুলতে সময় লাগে নাকি? আর মাঝখানে এই সুজয় মণ্ডল, তার চেহারাটা দেখলেন, কথাবার্তা শুনলেন, একেবারে রেডিমেড নেতার চেহারা, মসৃণভাবে কথা বলেন। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর দুশ্চিন্তার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। শেখ শাহজাহান তিনি বন্দি জীবনে রয়েছেন। কি ভাবছেন বলুন তো? অনুব্রত মণ্ডলের কথা ভাবছেন কি? অনুব্রতও তো বীরভূমের বাঘ ছিলেন। ওই বন্দি জীবন শেষে যখন ফিরলেন, দেখলেন বীরভূমের মসনদে কাজল শেখ বসে আছেন। সিংহাসনটা তো এখনও ফেরত আসেনি, যৌথ ভাগাভাগির ব্যাপার চলছে আর কি। এবার সুজয় মণ্ডল তিনি সন্দেশখালীর নতুন শাহজাহান হয়ে উঠবেন কিনা সেটা তো পরের কথা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে টিমটাকে আসলে মোটামুটি সাজিয়ে নিয়ে ওই সন্দেশখালীতে সেট করে দিতে গেছেন। ভোটের লিড তিনি হয়তো পাননি, কিন্তু সন্দেশখালীতে ফের তার লিডারশিপ এখন যে মসৃণভাবে চলছে, এই আত্মবিশ্বাসটা নিশ্চয়ই তার কাছে চলে এসছে। আর তাই জন্যেই ওই সন্দেশখালীতে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী সেই কথাটা উচ্চারণ করলেন, যে কথাটা একসময় সন্দেশখালীর কয়েনেজ হয়ে উঠেছিল, পিঠে পুলি। পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হবে, নবান্ন হবে। কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। কে দুষ্টু লোকটা কে জানতে চাই? শাহজাহান দুষ্টু না বালু দুষ্টু, না পার্থ দুষ্টু, না অপা দুষ্টু? দুষ্টুটা কে? ঝেড়ে কাশতে হবে তো, ঝেড়ে কাশতে হবে। দুষ্টুটাকে উত্তর দিয়ে দেবো। দেখুন, মুখ্যমন্ত্রীর কথা ধরলে এটা তো মানতে হবে যে সন্দেশখালীতে দুষ্টুমি হয়েছে, দুষ্টু লোক রয়েছে, যখন দুষ্টুমি তো করবেই। এবার আরও একটা জিনিস তিনি তো পরিষ্কার করে দিলেন, ওখানে মহিলাদের ডাকার মতো লোকও রয়েছে, যার জন্য তিনি মহিলাদের সতর্ক করে দিলেন কেউ ডাকলে যাবেন না। এবার কার্য না কারণ, কোনটাকে গুরুত্ব দেবেন এবং কোথায় গিয়ে সেটাকে সামলাবেন, সেটা মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তার বিষয়। আমাদের কি, আমরা তো আলটিমেটলি সাধারণ মানুষ, ওই কার্য কারণ দুটোরই বাইরে, আমরা রিসিভিং এন্ডে।
মুখ্যমন্ত্রী যখন দুষ্টু লোকদের বিষয়ে সতর্ক করে দিচ্ছেন তখন নিশ্চয়ই দুষ্টু লোকেরা তার দলের লোক নন। মুখ্যমন্ত্রী নিজে যখন পিঠে পুলির কথা বলছেন তিনি নিশ্চয়ই পিঠে পুলির সঙ্গে বা পিঠে পুলির বিষয়ে কিছু জানেন না। মানে সাধারণ মানুষ এভাবেই তো ভাবেন, আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেই বা বোঝেন। মানুষের মন তিনি পারফেক্টলি বোঝেন, আর বোঝেন বলেই তো সন্দেশখালিতে গিয়ে ৩,০০০ কোটি টাকার পরিষেবার প্রকল্প উদ্বোধন করে এলেন আর সতর্ক করে দিলেন সরকারি প্রকল্পের জন্য কাউকে ১ টাকাও দেবেন না। সেই বক্তব্য খেয়াল করে দেখুন, তার ট্রাম্প কার্ড, ওই কাটমানি ফেরত দেওয়ার মতো। প্রত্যেকে ভাবলেন আরে তাহলে তিনি একবারও তো বললেন না যে কেউ টাকা চায় না, টাকা চাওয়ার ঘটনাটা মিথ্যে, কাটমানির কথাটা মিথ্যে। এটা বললেন না, তার বদলে তিনি বললেন কাটমানি ফেরত দিন, বললেন কাউকে ১ টাকাও দেবেন না, কারণ তিনি জানেন, মানুষও জানে যে এই ঘটনাগুলো বাস্তব। সুতরাং মুখ্যমন্ত্রী যখন বাস্তব ঘটনার সঙ্গে সায় দেন, সেই সুরে সুর মিলিয়ে কথা বলেন সাধারণ মানুষের, তখন মানুষের আস্থা অনেক বেড়ে যায়, বহুগুণে বেড়ে যায়। মানুষ কী ভাববে, মুখ্যমন্ত্রী নিজেই যখন টাকা না দেওয়ার কথা বলছেন, তাহলে টাকা যে নেতা চাইছেন তিনি যে জান্ডাই ধরুন না কেন, তিনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর পছন্দের লোক নন। কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ভালো কাজ হচ্ছে, তার মধ্যে কিছু খারাপ লোক তো সব সময় সব যুগে থাকে, তো তাদের খপ্পরে যেন কেউ না পড়েন সেই জন্য মুখ্যমন্ত্রী সাবধান করে দিয়েছেন। আপনি এই বলুন ওই ল্যাপটপের টাকা, মোট সংখ্যাটা হচ্ছে 46 লাখের বেশি, আর গন্ডগোলটা হচ্ছে 1900। সাইবার ক্রাইম যারা করেছে পয়েন্ট আউট করা হচ্ছে যাতে আগামী দিনে না হয়, দেখা হচ্ছে। তার মানে ওরা ঘুষ নিত নেয়, এগুলো সব ইমেজ বিল্ডিং। 25 সাল পরশু দিন ভোটের বাজনা বেজে গেছে। কি সুন্দরভাবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কথাগুলো ধরিয়ে দিলেন, দেখলেন? তিনি প্রত্যেকটা স্টেপ বুঝতে পারেন। এই রাজনৈতিক নেতারা এটা করেন, কিন্তু মুখ্যমন্ত্রী যেগুলো ধরিয়ে দেন সেগুলো তার দলের লোকজন তারা কি সব সময় ঠিকঠাক বুঝতে পারে? আরজি করে নিন্দা করেছে বলে বাদ, একদম না। 100% নিন্দা করবেন, কেন করবেন না? তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, আয়োজক, এমন কোনো অনুষ্ঠানে যেন এমন কোনো শিল্পীকে দেখা না যায়, এমন কোনো ব্যক্তিকে দেখা জানা যায় গত 2.5-3 মাস ধরে যারা অবাঞ্ছিত অতিরিক্ত কুৎসা করে ব্যক্তিগত স্বার্থে মানুষকে প্ররোচিত করেছেন, বিভ্রান্ত করেছেন। দেখুন, কুণাল ঘোষ তিনি কি বুঝতে পারলেন যে আজকে কোন জায়গাটায় মুখ্যমন্ত্রী ধরিয়ে দিলেন, মানে হিট করলেন বটে। আজকে তিনি ওই যে শিল্পীরা দ্রোহকালে প্রতিবাদী হয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন, সরকারের সমালোচনা করেছিলেন, তাদের বিরুদ্ধে তিনি কোথাও গিয়ে হিট করলেন বটে, আক্রমণাত্মক হলেন। কিন্তু করতে গিয়ে তার মনে হলো না তো যেটা মিসহিট হয়ে গেল না তো? কারণ মুখ্যমন্ত্রী আজকে যে কাণ্ডটা করলেন, আজকেই তো মুখ্যমন্ত্রী একজন শিল্পীকে সম্মান দিয়েছেন, নটি বিনোদিনীর নামে স্টার থিয়েটারের নামকরণ করেছেন। দেখুন, এটা নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন বক্তব্য আছে, কিছু বিতর্কও আছে। অনেকেই মনে করেন স্টার থিয়েটার এই নামটাই তো একটা অন্যরকম ঐতিহ্য বহন করে, হঠাৎ করে সেটাকে বদলে দিলেন কেন? এটি ইতিহাস মুছে দেওয়া হচ্ছে। কিন্তু ইতিহাস কি বলে জানেন? ইতিহাস বলে যে এই স্টার থিয়েটার তৈরির মধ্যে একজন শিল্পীকে অপমানিত হওয়ার একটা ইতিহাস লুকিয়েছিল। আজ সেই মানে ভারমুক্ত হলো স্টার থিয়েটার বলা যেতে পারে। কারণ একটা সময় নটি বিনোদিনী তিনি যখন এই মঞ্চ কাঁপাচ্ছেন, সেই সময় দিকপাল দুই নাট্যশিল্পী গিরিশচন্দ্র ঘোষ এবং অমৃতলাল বসু, তারা গিয়ে ধরেছিলেন তাকে, এবং তারই সূত্রে গুরমুখ রায়, যিনি নটি বিনোদিনীর ভক্ত ছিলেন, তার কাছ থেকে 50,000 টাকা দিয়ে ওই স্টার থিয়েটারটা শুরু হয়েছিল। গুরমুখ কোন শর্তে টাকা দিয়েছিলেন জানেন? একটাই শর্ত ছিল, ওই থিয়েটারের নাম যেন বিনোদিনীর নামে হয়।
গিরিশ ঘোষেরা নাকি প্রাথমিকভাবে রাজিও হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তাদের মনে হয়েছিল যে একজন নটির নামে নামকরণ করলে লোকে হয়তো নিন্দে করবে, ওখানে আসবে না, তাই নতুন নাম দিয়েছিলেন স্টার। যেদিন আলটিমেটলি বিনোদিনীর নামে থিয়েটারের নামকরণ হলো, সেদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে কি লিখেছেন জানেন? বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে বিনোদিনী তো বটে, শ্রীরামকৃষ্ণও খুশি হতেন। একজন শিল্পী স্বীকৃতি পেলেন। শুধু একটা কথাই ভাবছিলাম, যেদিন মুখ্যমন্ত্রী একজন শিল্পীকে সম্মান দিলেন, তার অসম্মানের ইতিহাসটা মুছে ফেলতে উদ্যোগী হলেন, ঠিক সেই দিনই তার দলেরই একজন নেতা এইভাবে শিল্পীদের আক্রমণ করলেন। ব্যাপারটা কীরকম বিপরীতধর্মী বা মিসহিট যেভাবেই দেখবেন হয়ে গেল না? এটা হলে কিন্তু আপনাদের একটা কথাই মনে হতে পারে, সত্য সেলুকাস, কি বিচিত্র এই রাজ্য। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।